আসসালামু আলাইকুম। আজ 24শে জুন বুধবার লন্ডন রেডিও থেকে প্রচারিত চ্যানেল 8 হটলাইনে বাংলাদেশ ও বিশ্বের আজকের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ শাহ সেলিম আহমেদ। আজকের সংবাদ প্রচারিত হচ্ছে লন্ডন টাইমস নিউজের। শুরুতেই সংবাদ শিরোনাম। সাবেক ক্যাবিনেট মিনিস্টার কনজারভেটিভ এমপি ওয়েন প্যাটারসনের স্ত্রীকে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। করোনার মধ্যেও নতুন রেকর্ড, বৈদেশিক মুদ্রার রিজার্ভ $35 বিলিয়ন ছাড়ালো। বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ালে করোনার মধ্যেই তীব্র আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে হাইকোর্টের ক্ষোভ প্রকাশ। দক্ষিণ আফ্রিকায় মানবদেহে অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল। ব্রিটেনে দ্বিতীয় দফা করোনা সংক্রমণের সতর্কতা জানিয়ে চিঠি দিলেন 16 বিশেষজ্ঞ। এবং পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনা বাতিলে ইসরায়েলের প্রতি জাতিসংঘের আহ্বান। আজকের সংবাদের শেষ পর্যায়ে থাকছে গাইবান্ধা থেকে পাঠানো আমাদের সংবাদদাতা একরামুল হকের সরকারি ব্যয়ে গৃহহীনদের জন্য নির্মিত ঘর বরাদ্দের জন্য স্থানীয় প্রতিনিধিদের লাখ টাকা ঘুষের অনিয়মের উপর একটি বিশেষ অনুসন্ধানী রিপোর্ট। সঙ্গেই থাকুন, তাহলে চলুন বিস্তারিত সংবাদে। ব্রিটেনের সাবেক ক্যাবিনেট মন্ত্রী কনজারভেটিভ এমপি ওয়েন প্যাটারসনের স্ত্রী মিসেস রোজ প্যাটারসনকে আজ সকালে মৃত অবস্থায় তার উডল্যান্ডের বাড়িতে পাওয়া গেছে। প্যাটারসন ডেভিড ক্যামেরনের সরকারের সময়ে মন্ত্রী ছিলেন। পুলিশ এখন পর্যন্ত মৃত্যুর সাথে তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা দেখছে না। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফের রেকর্ড ভেঙে $35 বিলিয়ন ছাড়িয়েছে। দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ রিজার্ভ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 3 লাখ কোটি টাকা। এ রিজার্ভ দিয়ে 8 মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। আমদানি রপ্তানি সহ বৈদেশিক বাণিজ্য স্থবির হয়ে যাওয়া এবং রেমিটেন্স আয় বাড়ার কারণে বিপুল পরিমাণ রিজার্ভ জমছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, মঙ্গলবার দিন শেষে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রা রিজার্ভ $35 বিলিয়ন অতিক্রম করে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, দিন শেষে রিজার্ভ দাঁড়িয়েছে $35 বিলিয়ন। গত 3 জুন $34 বিলিয়ন ছাড়ায় রিজার্ভ। এর আগে 2017 সালের 5 সেপ্টেম্বর সবচেয়ে বেশি রিজার্ভ ছিল। সেদিন রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল $3,363 কোটি। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসী কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী আজ বুধবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত বিদেশে অন্তত 1238 জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছেন। সূত্র জানায়, বিশ্বের মধ্যে সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছেন। বুধবার পর্যন্ত শুধু সৌদি আরবেই করোনায় মৃত্যু হয়েছে অন্তত 415 জন বাংলাদেশির। বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাসের ঝুঁকির মুখে রয়েছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া সেখানে আরও কয়েকশো বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সৌদি আরবের পর সবচেয়ে বেশি প্রবাসী নাগরিক মারা গেছেন যুক্তরাজ্যে। এখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত 306 বাংলাদেশি। সৌদি আরব ও যুক্তরাজ্যে করোনায় সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রে 272 জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে 104 জন, কুয়েতে 45, ওমানে 20, কাতারে 18, ইটালিতে 14, কানাডায় 9 জন, বাহরাইনে 9 জন, সুইডেনে 8, ফ্রান্সে 7, স্পেনে 5, লিবিয়ায় 1 জন, পর্তুগালে 1, গাম্বিয়ায় 1, দক্ষিণ আফ্রিকায় 1, মালদ্বীপে 1 ও কেনিয়ায় 1 বাংলাদেশির মৃত্যু হয়েছে। সিঙ্গাপুরে প্রথম বাংলাদেশি প্রবাসীরা করোনা ভাইরাসে আক্রান্ত হন। সেখানে এই পর্যন্ত 26,000-এরও বেশি বাংলাদেশি নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন, তবে সেখানে কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইংল্যান্ডে 4 জুলাই থেকে হোটেল, রেস্তোরাঁ, পানশালা, সিনেমা হল, চুল কাটার দোকান খোলা হবে। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ওই দিন থেকে সামাজিক দূরত্ব 2 মিটার থেকে কমিয়ে 1 মিটার প্লাস করা হবে। 4 জুলাই থেকে একটি পরিবার অন্য একটি পরিবার বেড়াতে যেতে পারবে এবং রাত্রি যাপন করতে পারবে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে। বিয়ের অনুষ্ঠান করা যাবে, তবে 30 জনের বেশি অতিথির সমাবেশ করা যাবে না। মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে প্রার্থনা করা যাবে, তবে স্কটল্যান্ড এবং ওয়েলসের প্রাদেশিক সরকার জানিয়ে দিয়েছে তারা 2 মিটার দূরত্বের নিয়ম শিথিল করবে না। নর্থ ম্যাসিডোনিয়ায় গ্রিস সীমান্তবর্তী একটি হাইওয়ে থেকে 64 অভিবাসীকে আটক করা হয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার নিয়মিত টহলের সময় একটি ট্রাক থেকে 64 অভিবাসীকে আটক করা হয়। তবে ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে। আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি বলে জানানো হয়েছে।
নর্থ ম্যাসিডোনিয়ায় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে আটক অভিবাসীদের সীমান্তের কাছে গভেগলিজা নামে একটি শহরে স্থানান্তর করা হয়েছে, তবে তাদের এই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। যুগোস্লাভিয়ার ভেতর দিয়ে তথাকথিত বলকান অভিবাসন রোড 2015 সাল থেকে বন্ধ, আর চলতি বছর করোনা মহামারীর কারণে বন্ধ রয়েছে গ্রিস নর্থ ম্যাসিডোনিয়ার সীমান্ত। তবে স্থানীয় পুলিশ জানিয়েছে কাগজে কলমে সীমান্ত বন্ধ থাকলেও এই রুটে মানব পাচার এখনও চলছে। বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি করে আইন পাশ হলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানির দাম বছরে কয়েকবার বৃদ্ধির জন্য সংসদে উত্থাপিত বিলের বিরুদ্ধে শুধুমাত্র তীব্র নিন্দা নয়, ধিক্কার জানাচ্ছি। সংসদে এই আইন পাশ না করার জন্য আহ্বান জানাচ্ছি, আর যদি আইন পাশ করা হয় তাহলে এই করোনার মধ্যেও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। বুধবার 24 জুন দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সে তিনি এই হুঁশিয়ারি দেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট 1582 জন কোভিড রোগী মারা গেলেন। এই সময়ে 3462 জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন 1,22,660 জন, আর 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2031 জন এবং মোট সুস্থ 49,666 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধকল্পে এই বছরে হজ একেবারেই সীমিত করা হয়েছে। সৌদি নাগরিক এবং দেশটিতে অবস্থানরত প্রবাসী ছাড়া এবারের হজে কেউ অংশ নিতে পারবেন না বলে ঘোষণা দিয়েছেন সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়। যাদের বয়স 65 বছরের উপরে তারা এবং যাদের শরীরে অন্যান্য রোগ রয়েছে, সেই সঙ্গে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাও বঞ্চিত হচ্ছেন এবারের হজ থেকে। অতি সম্প্রতি সৌদি সরকার ঘোষণা করেছে এই বছরে হজে 1000 থেকে সর্বোচ্চ 10,000 মানুষ অংশগ্রহণ করতে পারবে এবং হজের কাজ সম্পন্ন হলে হজ যাত্রীদের নির্ধারিত সময় পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ উর্দুর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ডক্টর সালেহ এবং দেশটির স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিকুর রাবিয়া এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, হজ শুরু হওয়ার পূর্বে সমস্ত হজ যাত্রীদের পরিপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারা আরও বলেন, 65 বছরের বেশি বয়সী কোনো ব্যক্তি এবারের হজে অংশ নিতে পারবেন না এবং হজ শেষে সমস্ত হজ যাত্রীদের নির্ধারিত সময় পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। মিরপুরের গৃহকর্মী খাদিজা নির্যাতনের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ এবং সংস্থাটিকে কয়েকটি নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় প্রকাশ করেন। 31 পৃষ্ঠার এই রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রায়ে বলা হয়েছে, মানবাধিকার কমিশন আইনে অর্পিত তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। গৃহকর্মী খাদিজা নির্যাতনের মতো মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কমিশন যে পদক্ষেপ নিয়েছে তাতে পরিষ্কার যে কমিশন তার দায় দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন নয় এবং দেশের মানবাধিকার লঙ্ঘনে প্রতিকার দিতে কমিশন আইনে অর্পিত দায়িত্ব পালনে অবহেলার পরিচয় দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গত 7 দশক ধরে আওয়ামী লীগ সংকটে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশের যে কোনো সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে ধানমন্ডির বঙ্গবন্ধুর প্রতিকৃতির শ্রদ্ধা নিবেদন শেষে তার সরকারি বাসভবন থেকে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় দলের কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। এদিকে 71তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে বিশ্বের বেশ কিছু দেশের রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব। আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ জানান, বিশ্বের সকল রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আওয়ামী লীগ এবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেশ কিছু রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্ব অভিনন্দন জানিয়েছেন। ডক্টর শাম্মী আহমদ আরও বলেন, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের নাম। আওয়ামী লীগের নাম তার সূচনা লগ্ন থেকে রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে বিশ্বের অন্যান্য দেশের রাজনৈতিক দলসমূহের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন যারা, তাদের মধ্যে রয়েছেন জার্মানি, ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, স্পেন, উত্তর অস্ট্রিয়া, বেলজিয়াম, সুইডেন ও ইতালি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়ে চিঠি এসেছে। ব্রিটেনের বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসে মারাত্মকভাবে সংক্রমিত হয়েছেন এমন অনেক মানুষের ফুসফুস আর কখনোই সঠিকভাবে কাজ নাও করতে পারে।
তারা বলছেন, বহু কোভিড রোগী প্রাণে বাঁচলেও তাদের অনেকের ফুসফুসে পালমোনারি ফাইব্রোসিস নামে পরিচিত স্থায়ী ক্ষত তৈরি হতে পারে। এই ক্ষত সারে না এবং এতে করে মানুষ শ্বাসকষ্ট, খারাপ কাশি এবং দুর্বলতায় ভুগতে পারে। চিকিৎসকরা বিবিসিকে বলেছেন, কোভিডে আক্রান্ত হাজার হাজার মানুষকে আবারও হাসপাতালে ঢেকে এনে তাদের ফুসফুস পরীক্ষার প্রয়োজন হবে। ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য পরিষেবা বিভাগ জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় সেরে ওঠা কোভিড রোগীদের ফুসফুসের চিকিৎসার জন্য বিশেষ কেন্দ্র খোলার প্রক্রিয়াও চলছে। বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর বনানী এলাকায় বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, পুরনো কাজ করার পরও অর্ধেক বেতন দিচ্ছে মালিকপক্ষ। এছাড়া ওভারটাইম সহ বিভিন্ন পাওনা বকেয়া রয়েছে। বুধবার 24 জুন দুপুরে বনানীর প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ওই এলাকার অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা। এই দাবিতে তারা গার্মেন্টসের লিয়াজু কর্মকর্তাকে বাথরুমে আটকে রেখে বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ আসে। এদিকে শ্রমিকদের বেতন দিতে নতুন করে আরও 3 মাসের মজুরি ও ভাতা দেওয়ার জন্য অর্থ বরাদ্দ চেয়েছেন রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের মালিকেরা। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে শ্রমিক কর্মচারীদের মজুরি দিতে সহজ শর্তে ঋণ হিসাবে এই অর্থ চান তারা। দেশে ও দেশের মানুষকে বাঁচাতে উন্নয়নের রাজনীতির চিন্তা ভাবনা বাদ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। তিনি বলেছেন, উন্নয়নের রাজনীতির চিন্তা ভাবনা বাদ দিতে হবে, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও এর রাজনীতি করতে হবে। উন্নয়নের ব্যয় ও কমাতে হবে, প্রয়োজনে মন্ত্রী পরিষদের আকার ছোট করতে হবে। এর মাধ্যমে ব্যয় কমিয়ে মানুষকে বাঁচানোর পদক্ষেপ নিয়ে সুনির্দিষ্টভাবে অগ্রসর হতে হবে। মঙ্গলবার জাতীয় সংসদে 2020-21 অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনার সময় অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে জাতীয় কমিটি চান জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু। মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত 2020-21 অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিভাগের খবর জানিয়ে দিচ্ছি এবার। রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 2 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া 2 করোনা রোগী হলেন রাজশাহী নগরীর হেতেমখা এলাকার রফিকুল ইসলামের স্ত্রী নুসরাত সুলতানা নুরি ও পাবনা সদর উপজেলা রামনগর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে লিয়াকত আলী। এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের করোনার খবর। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 991টি নমুনা পরীক্ষার রেকর্ড সংখ্যক 280 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 6,977 জন। চট্টগ্রামের 5টি এবং কক্সবাজারে 1টি ল্যাবে সর্বমোট 991 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় 280 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর আগে গত 20 মে চট্টগ্রামের দ্বিতীয় সর্বোচ্চ 257 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। এবার সিলেটের খবর। সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত 1 সপ্তাহ ধরে গড়ে প্রতিদিন প্রায় 1.5 শতাধিক করে করোনায় আক্রান্ত হচ্ছেন। মঙ্গলবার নতুন করে এই বিভাগে আরও 205 জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে 79 জন, হবিগঞ্জে 91 জন, মৌলভীবাজারে 24 জন এবং সুনামগঞ্জে 52 জন। বগুড়া বিভাগের খবর। রেড জোন বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে করোনায় আক্রান্ত 2 জনের মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে পুলিশের সাবেক এসআই এবং বেসরকারি টিএস হাসপাতালে আরও 1 জনের মৃত্যু হয়। বগুড়ায় গত 48 ঘন্টায় সরকারি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত 5 জন, উপসর্গ নিয়ে 4 জন, মোট 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রকৌশলী, প্রত্নতত্ত্ববিদ, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী ও 2 নারী রয়েছেন। আজকের সংবাদ শেষ করার আগে আজ দিনের বিশ্বের অন্যান্য খবরগুলো জানিয়ে দিচ্ছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি বহুল আকাঙ্ক্ষিত করোনা ভাইরাসের চাডক্স NCOV-19 ভ্যাকসিনটি এবার দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে। এই 2 দেশে করোনা সংক্রমণ এখন দ্রুতগতিতে বাড়তে থাকায় সেখানে ভ্যাকসিনটি পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মহামারী করোনা প্রতিরোধে এখন পর্যন্ত সবচেয়ে উন্নত ভ্যাকসিন হিসেবে মনে করা হচ্ছে অক্সফোর্ডের এই ভ্যাকসিনকে। চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় অন্তত 2000, ব্রাজিলে সাও পাওলোতে 2000 স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী এবং রিও ডি জেনেরোতে 1000 মানুষের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে বলে জানিয়েছে অক্সফোর্ড কর্তৃপক্ষ। লাতিন অঞ্চলে করোনার সংক্রমণ হু করে বাড়ছে। সবশেষে মঙ্গলবারের হিসাব অনুযায়ী লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে মহামারী করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি ব্রাজিলে। অঞ্চলটি সরকারের দেওয়া হিসাব অনুযায়ী এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা এএফপি। মাস্ক না পরার কারণে জরিমানা গুনতে হয়েছে খোদ প্রধানমন্ত্রীকেই। করোনা মহামারীতে এই স্বাস্থ্যবিধি না মানায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভকে $174 মার্কিন জরিমানা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ভারত ও চীনের মধ্যে সেনা কমান্ডার পর্যায়ে দীর্ঘ বৈঠকের পরে দুই দেশ ঠিক করেছে যে পূর্ব লাদাখে যতগুলি সীমান্ত এলাকা নিয়ে পরস্পরের মধ্যে বিরোধ রয়েছে সেই সব এলাকা থেকে দুই দেশের বাহিনী পিছিয়ে যাবে। ভারতীয় সেনাবাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখন আসেনি, কিন্তু নির্ভরযোগ্য সেনা সূত্রগুলো জানিয়েছে পূর্ব লাদাখে দুই বাহিনী ঠিক কীভাবে পিছিয়ে যাবে বা কবে থেকে বাহিনী সরিয়ে নেওয়ার কাজ শুরু হবে সেই সব খুঁটিনাটি দুই বাহিনী কথা বলে ঠিক করবে। চীনের সরকারি সংবাদপত্র পিপলস ডেইলিও সে দেশের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে টুইট করেছে, দুই সেনা কমান্ডারের মধ্যে দ্বিতীয় বৈঠকটি প্রমাণ করে যে আলাপ আলোচনার মাধ্যমে মতবিরোধ মিটিয়ে নিতে আর উত্তেজনা কমাতে চাইছে দুই দেশ। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় চলাফেরা করার সময় প্রেসিডেন্ট জেরি বোলসোনারোকে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত, নাহলে অন্য সবার মতো প্রেসিডেন্টকেও জরিমানার মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন এক বিচারক। ব্রিটেনে দ্বিতীয় দফা করোনা ভাইরাস সংক্রমণের অত্যন্ত বাস্তব ঝুঁকির বিষয়ে সরকারকে সতর্ক করেছেন শীর্ষস্থানীয় সার্জন, ডাক্তার, মনোবিজ্ঞানী, বিজ্ঞানী, নার্স, মেডিকেল পেশার অন্য পেশাদাররা ও ব্রিটেনের সেরা মেডিকেল জার্নালগুলোর সম্পাদকরা। তারা সরকারকে দ্বিতীয় দফা সংক্রমণের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। ব্রিটেনের সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে তারা এই আহ্বান জানিয়েছেন। এতে দেশে আরও একদফা সংকটের জন্য প্রস্তুতির বিষয়ে দ্রুত রিভিউ করার আহ্বান জানিয়েছেন তারা। চিঠিতে স্বাক্ষরকারীর মধ্যে আছেন 16 জন শীর্ষস্থানীয় সার্জন, ডাক্তার, মনোবিজ্ঞানী, বিজ্ঞানী, নার্স প্রমুখ। এই চিঠিটি প্রকাশিত হয়েছে ব্রিটিশ মেডিকেল জার্নালে। এতে মেডিকেল সরঞ্জাম, করোনা পরীক্ষা এবং অপকাঠামোর বিষয়, সংখ্যালঘুদের প্রতি বৈষম্য, আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলোতে দ্রুতগতিতে মনোযোগ দিতে বলা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, এই ভাইরাস আবার আঘাত করার আগেই সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য তারা তাগিদ দিয়েছেন। ভারত ইসলামাবাদে তাদের হাইকমিশনের স্টাফের সংখ্যা 50% কমানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের স্টাফ সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছে, এই খবর জানিয়েছে দিল্লিতে তাদের দূতাবাস গুপ্তচর বৃত্তিতে লিপ্ত হয় কূটনৈতিক সম্পর্ক বিষয়ে ভিয়েনা সনদ লঙ্ঘন করেছে বলে ভারতের এসব অভিযোগ জোরালো ভাষায় প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস অধিকৃত পশ্চিম তীরের বর্ধিতাংশে বসতি সম্প্রসারণ পরিকল্পনা বাতিল করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে গুতেরেস এই আহ্বান জানান। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে এবছরে দুইবার নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার অনুষ্ঠিত পরিষদের বৈঠকে প্রাক্কালে রিপোর্টটি প্রকাশিত হয়। রিপোর্টে গুতেরাস আরও বলেন, ইসরায়েলি সম্প্রসারণ দ্বিরাষ্ট্র সমাধান এবং নতুন আলোচনার সম্ভাবনাকে বানচাল করবে। তিনি বলেন, আমি ইসরায়েলের প্রতি সম্প্রসারণ পরিকল্পনা বাতিল করার আহ্বান জানাচ্ছি। গুতেরেস বলেন, সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়ন করা হলে তা হবে জাতিসংঘ সনদ আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার বলছে তারা 1 জুলাই থেকে সম্প্রসারণ প্রক্রিয়া শুরু করতে পারে। পশ্চিম তীর ছাড়াও জর্ডান উপত্যকায় ইসরায়েল তাদের বসতি স্থাপনের পরিকল্পনা করছে। প্যালেস্টাইন সার্বিকভাবে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। নিরাপত্তা পরিষদের এই বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। আগামী 1 জুলাইয়ের আগে এই বিষয়ে এটি সবচেয়ে বড় কোনো আন্তর্জাতিক বৈঠক। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কূটনীতিক বলেছেন, জাতিসংঘ সদস্যদের অধিকাংশই বুধবার আবারও ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতা করবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে টিআর কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পে 2019-2020 অর্থবছরে গাইবান্ধা জেলার 7 উপজেলায় 420টি ঘর নির্মাণের কাজ চলছে। আর এমনিতে আদার্স খরচ হয়নি আপনার, ওই লোহা কেনা বা আদার্স রং টং কেনা? না না, এগুলো আমরা টাকা দিই। তাহলে 70,000 টাকা কি চেয়ারম্যানকে দিচ্ছেন না মেম্বারকে দিচ্ছেন? আমরা চেয়ারম্যানকে দিচ্ছি, মেম্বারের সঙ্গে কথা। আমাদের প্রতিনিধি একরামুল হক জানিয়েছেন, সরকারের লক্ষ্য অনুযায়ী বিনামূল্যে এই ঘরগুলো হত দরিদ্রের মাঝে বিতরণের কথা থাকলেও গাইবান্ধার সাগাঠা উপজেলার মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, মেম্বার আব্দুল ওয়াহেদ, সাজু ও শামসুজ্জোহা, কচুয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, গড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা মেম্বার আঙ্গুরা বেগমের বিরুদ্ধে 70,000 থেকে লক্ষাধিক টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত চেয়ারম্যানরা দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্প সভাপতি আর ইউপি মেম্বাররা প্রকল্প সদস্য। বিনামূল্যে গড় দিতে লাখ টাকার ঘুষ বাণিজ্যের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে মনে করছেন সচেতন মহল। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান গাইবান্ধা জেলা প্রশাসক। সরেজমিনে গাইবান্ধার সাগাঠা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘড়ি দেখা যায় বাংলাদেশ সরকারের দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজ চলছে। কোনো ঘরে ইটের ঘাতুনি চলছে, কোনো ঘরে আবার রঙের কাজ চলছে। কোনোটি রং করার অপেক্ষা, কোনো ঘর নির্মাণ কাজ শেষ পর্যায়ে। সরকারের এই ঘর পেয়ে হয়তো খুশিতে আরো 30,000 নিবে, তারপরে ঘর আসবে।
কাক দিয়েছেন টাকা? এটা চেয়ারম্যানের কাছে। এটা হলো প্রতিবন্ধীর জন্য। 1 লাখ টাকা জিবাইছে এমন চেয়ারম্যানের নাম কি? মাহবুব চেয়ারম্যান। চেয়ারম্যান এসে আপনাকে প্রথমে কি বলছিল? চেয়ারম্যান বলছে ভাই টাকা দেওয়া লাগবে, টাকা ছাড়া ঘর হবে না। কত টাকা চাইছিল? তারা টাকা চাইছিল 1 লাখ করে, 1 লাখ করে টাকা দিচ্ছি। সঠিকটা দিবেন, কোন সঠিক দিবেন। ভুলটা দিবেন না, সঠিকটা বলবেন। সঠিক বলবো হ্যাঁ 80,000 টাকা দিবেন। 1,15,000 1 লাখ সাজু মেম্বারকে দিচ্ছেন। উপকার ভোগীরা সরকারকে ধন্যবাদ জানানোর কথা, কিন্তু সরকারকে ধন্যবাদ তো দূরের কথা, উল্টো অভিযোগের শেষ নেই। 3 লাখ টাকার ঘর নিতে বাকি দিতে হয় লাখ টাকা ঘুষ। গাইবান্ধা জেলা প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী গাইবান্ধা জেলার 7 উপজেলায় টিআর কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের 2019-2020 অর্থ বছরের 420টি গৃহ বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2,99,860 টাকা। প্রিয় বন্ধুরা, এই ছিল লন্ডন রেডিও থেকে প্রচারিত চ্যানেল 8 হটলাইনে বাংলাদেশ ও বিশ্বের আজকের সংবাদ। আজকের সংবাদের এই আয়োজন শেষ করার আগে আবারও আপনাদের মঙ্গল কামনায় পরবর্তী খবর শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আমি সৈয়দ শাহ সেলিম আহমেদ। আজকের সংবাদে প্রচারিত হলো লন্ডন টাইমস নিউজের সৌজন্যে। আল্লাহ হাফেজ।